তো মার্ভেলের দাবি হলো যে অ্যাভেঞ্জার্স ডুমসডে আগের অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার অ্যান্ড এন্ড গেম থেকে আরও অ্যামেজিং হবে। কিন্তু এটা কি সত্যিই সম্ভব? মানে তোমরা নিজেরাই দেখো, ডুমসডেকে খুবই তাড়াহুড়ো করে প্রস্তুত করা হচ্ছে। আর মাল্টিভার্স সাগাতে যে বিশৃঙ্খলা ছড়িয়ে আছে সেটা এখনও পর্যন্ত গুটিয়ে আনা যায়নি। এখন এমন অবস্থায় ডুমসডেকে ইনফিনিটি ওয়ারের সঙ্গে তুলনা করতে গেলে অনেকগুলো প্যারামিটারের মধ্যে দিয়ে ডুমসডেকে যেতে হবে। আর বাস্তবে এই বিষয়টা আপাতত ইম্পসিবল বলেই মনে হয়, কারণ যে রাস্তা ডুমসডে এবং সিক্রেট ওয়ার্স পর্যন্ত যাচ্ছে সেটা মোটেও সেই একই রকম নয় যেভাবে ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেম পর্যন্ত চলেছিল। মানে তোমরা সেই সময়টার কথা মনে করো যখন এন্ড গেম আমাদের সামনে এসেছিল, আর তার আগে আমরা যতগুলো মুভিজ পেয়েছিলাম সব সুপারহিরো মুভি তখন নিজেদের সর্বোচ্চ পর্যায়ে ছিল। ক্যাপ্টেন মার্ভেলকে বাদে এমন একটি মুভিও ছিল না যেটাকে ফ্যান্স হেট করেছিল। মানে ক্যাপ্টেন মার্ভেল নিয়ে একটু সমালোচনা ছিল, কিন্তু সেটাও মেনে নেওয়ার মতোই ছিল। আর হ্যাঁ, তখন কোনো সিরিজ ছিল না যার হিট বা ফ্লপ হওয়া কোনো মুভির উপর ইম্প্যাক্ট ফেলবে। প্রেজেন্ট টাইমে সিচুয়েশন এমন হয়েছে যে এই সব শোয়ের কারণে আমরা যত ক্যারেক্টার দেখেছি তারা অনেকটাই ফাঁপা বা শূন্য বলে মনে হয়। অন্যদিকে ইনফিনিটি ওয়ারের একটি ইম্পর্টেন্ট কি পয়েন্ট ছিল যেটা সবচেয়ে অসম ছিল, ক্যারেক্টারগুলো প্রথমবারের মতো অথবা একটা টাইম গ্যাপের পর একে অপরের সঙ্গে দেখা হচ্ছিল। আর দেখা হওয়ার পরে তাদের কনভারসেশনস এসব ফ্যান্সদের কাছে খুবই ভালো লাগছিল। আগে যে ক্রস ওভারগুলো দেখতে পাওয়া যেত সেগুলো আমাদের উপর এক ধরনের জাদুর মতো প্রভাব ফেলতো, কিন্তু এখন এই বিষয়টা ততটা প্রভাব ফেলতে পারে না, কারণ এখন এমন কোনো নিউ ক্যারেক্টার নেই যারা প্রথমবারের মতো একে অপরের সঙ্গে দেখা করবে। বরং আজ থেকে 10-15 বছর আগে আমরা যেসব সুপার হিরোজ দেখেছিলাম তাদেরকে এবং তাদের মেমোরিজগুলোকে আবারও জীবন্ত করার চেষ্টা করা হবে। এটাকে তোমরা এভাবেও দেখতে পারো যে যেমন আলাদা আলাদা ছোট ছোট টিম ছিল যারা থ্যানোসকে থামানোর জন্য আলাদা আলাদা মিশনে কাজ করছিল, ঠিক তেমনভাবেই ডুমসডেতে পুরনো ক্যারেক্টারগুলো থাকবে যারা নিজেদের ইউনিভার্স এবং নিজেদের আর্থকে বাঁচানোর জন্য আলাদা আলাদা টিমে কাজ করবে। প্যাটার্ন সেম কিন্তু স্টোরি ডিফারেন্ট। আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে অ্যাভেঞ্জার্সের স্টোরি যাই হোক না কেন, হোক সেটা আমরা অ্যানিমেশনে দেখি, কমিক্সে দেখি অথবা সিনেমাটিক ইউনিভার্সে দেখি, এখানে সুপার হিরোদের খুব বেশি সময় দেওয়া হতো না, এমনকি তাদের ক্যারেক্টারকে বিল্ড আপ দেওয়া হতো না। বরং তারা নিজেদের আগের মুভি থেকে এইসব বিষয় নিয়ে আসে। সবসময় অ্যাভেঞ্জার্স মুভির লেগেসিতে ভিলেনরাই মূল ফোকাসে থাকে এবং তাদের স্টোরি দেখানো হয়। লোকি, আলট্রন, থ্যানোস, আমরা এই 3জন ভিলেনকেই সিনেমাটিক ইউনিভার্সে দেখেছি এবং এরা পুরো মুভি জুড়ে তাদের নিজেদের উদ্দেশ্যই প্রকাশ করে। থর, ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান, এদেরকে ততটা সময় দেওয়া হয় না, বরং তারা ভিলেনদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকে। আগের মুভি বা সিরিজে এই সুপার হিরোদের যা কিছু দেখানো হয়েছে সেখান থেকেই তারা নিজেদের ক্যারেক্টারের বিল্ড আপ নিয়ে এগিয়ে যায়। ইনফিনিটি ওয়ারে যদি আমরা দেখি তাহলে যত ক্যারেক্টার দেখানো হয়েছে তারা প্রত্যেকেই নিজেদের স্টোরি নিয়ে এখানে একদম নিখুঁতভাবে মানিয়ে গেছে। কিন্তু ডুমসডের ক্ষেত্রে কি হবে? প্রশ্নটা জটিল হলেও উত্তরটা সহজেই দিব, তবে এর আগে আমাকে ডিমোটিভেটেড থেকে একটু মোটিভেটেড করে দাও, কারণ তোমরা অনেকেই নিয়মিত ভিডিও এনজয় করো, সাবস্ক্রাইব করোনি এখনো, তাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। টনি স্টার্ক মারা গেছে, থর এবং হাল্কের সেই পাওয়ার অ্যান্ড ইম্প্যাক্টও আর ইনফিনিটি ওয়ারের মতো নেই। স্পাইডারম্যানকেও কেউ চিনে না। নিউ অ্যাভেঞ্জার্স অ্যান্ড ফ্যান্টাস্টিক ফোর নিজেদের একটি করে মুভি পেয়েছে ঠিকই, কিন্তু এই মুভিগুলো ফ্যান্সদের মনে তেমন জায়গা বানাতে পারেনি। কারেন্ট এমসিইউ লাইন আপ নোটিস করলে এসব বিষয় অরিজিনাল ওজি অ্যাভেঞ্জার্সের সাথে মিলে না। কিন্তু তারপরও রুসো ব্রাদার্সের কাছে এমন অস্ত্র আছে যা যে কোনো মার্বেল ফ্যান্সের উপর কাজে লাগবে, আর তা হলো পুরনো মেমোরিজকে রিভাইভ করা। এর মানে আমরা ছোটবেলায় যতগুলো সুপার হিরোজ দেখেছিলাম তাদের দিয়েই ডুমসডে শুরু হওয়া উচিত, যেখানে থাকবে আমাদের সেই পুরনো টোবি ম্যাগুয়ার অ্যান্ড অ্যান্ড্রু গারফিল্ডের স্পাইডারম্যান, ফক্স ইউনিভার্স, ফ্যান্টাস্টিক ফোর, ঘোস্ট রাইডার অ্যান্ড ওজি অ্যাভেঞ্জার্স। সেই সঙ্গে প্রেজেন্টে যেসব ক্যারেক্টার নিজের পিকে আছে যেমন ডেডপুল, উলভারিন, লোকি আর ডিজে ডক্টর ডুম, এদের সবাইকে একত্রিত করে একটি দারুণ সূচনা পাওয়া যেতে পারে। এছাড়াও আগেই তোমাদেরকে যেমনটা জানিয়েছিলাম যে এই মুভিতে এক্সম্যান ভার্সেস অ্যাভেঞ্জার্সের একটা ব্যাটেল শোকেস দেখানো হবে, আর মার্বেল ফ্যান্সরা তো অলওয়েজ এটাই দেখতে চেয়েছিল। একদিকে থাকবে শক্তিশালী অ্যাভেঞ্জার্স আর অন্যদিকে ভয়ঙ্কর এক্সম্যান টিম। আরেকটি বিষয় হলো এক্সম্যান এতদিন পর্যন্ত এমসিইউ এর পার্ট ছিল না। মানে আমরা এক্সম্যানকে যতটুকু দেখেছি তারা সম্পূর্ণ আলাদা একটি ইউনিভার্সে ছিল। তাহলে ডুমসডেতে এটাকে কিভাবে প্লে করা হবে? আর তাদের টাইমলাইনও এতটাই জটিল যে সেটারও একটা লজিক্যাল এক্সপ্লেনেশন নিডেড। 2020 সাল থেকে এখন পর্যন্ত মার্ভেলের মাত্র 2টি মুভি $1 বিলিয়ন হিট করেছে। 1 নম্বরে স্পাইডারম্যান নো ওয়ে হোম এবং 2 নম্বরে ডেডপুল অ্যান্ড উলভারিন। এখন এর পেছনে রিজন তো ভালো স্ক্রিপ্ট রাইটিং আছেই, এরই সাথে এই মুভিগুলোর সঙ্গে আমাদের পুরনো স্মৃতিগুলো জড়িয়ে দেওয়া হয়েছে। যেসব সুপার হিরো ক্যারেক্টার পুনরায় কখনো দেখার আশাই ছেড়ে দিয়েছিলাম সেসব ক্যারেক্টার দেখানো হবে।
একবার ওপেনিং সিনটা কল্পনা করো, একদিকে হিউগ জ্যাকম্যানের উলভারিন আর সামনে টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান। এখন তারা নিজেদের মধ্যে লড়াই করুক কিংবা হাত মেলাক, কিন্তু একই স্ক্রিনে এদেরকে একসাথে দেখা এটাও কোনো স্বপ্নের চেয়ে কম নয়। আর ডুমসডে নিয়ে সবচেয়ে দারুণ বিষয় হলো এক্সম্যান, স্পাইডারম্যান এবং বাকি সব সুপার হিরোর ভ্যারিয়েন্টগুলোর জন্য এমসিও নিউ ক্যারেক্টার কাস্ট করছে না, বরং আমাদের সামনে সেই একই সুপার হিরোরা আছে যাদেরকে আমরা আগেই দেখেছি। তাই কানেকশন তৈরি করতে বেশি সময় লাগবে না। আর যখন তাদের ডেথ হবে তখন সত্যি খারাপ তো লাগবেই। অন্যদিকে যদি এরা নতুন এক্সম্যান বা নতুন স্পাইডারম্যান হতো আর তাদের ইউনিভার্সের আর্থকে দেখানো হতো এবং ইনকারশনের সময় তাদের ডেথ হতো, তাহলে আমরা তাদেরকে এতটা ফিল করতে পারতাম না। ভাবো, ডুমসডে শুরু হচ্ছে, টোবি স্পাইডারম্যান এমজের সঙ্গে আছে, সাথে তার মেয়েও আছে, আর সুন্দরভাবে রাতের খাবার চলছে। হঠাৎ টোবি পিটার পার্কারের স্পাইডার সেন্স পুরো হাই অ্যালার্টে কাজ করতে শুরু করে এবং সে জানতে পারে যে ঠিক সামনে আরেকটি আর্থ রয়েছে। একের পর এক এক্সম্যান সেই আর্থ থেকে টোবির আর্থে আসছে। সাইক্লপস তার অপটিক ব্লাস্ট দিয়ে পুরো সিটি জ্বালিয়ে দিচ্ছে। অন্যদিকে ম্যাগনিটো পিছিয়ে নেই, সে পুরো শহরটাকে সমুদ্রের মধ্যে ছুঁড়ে ফেলছে। এই সিন দেখতে এতটাই ভয়ঙ্কর এবং দ্রুত হবে কারণ এই আর্থকে মুছে ফেলার সর্বোচ্চ চেষ্টা করা হবে। প্রায় 1 মিনিটের মধ্যেই এই আর্থকে ধ্বংস করতেই হবে, কারণ সামনে যে এক্সম্যানরা নিজেদের আর্থ নিয়ে আসছে তাদের বেঁচে থাকার জন্য সামনের আর্থকে পুরোপুরি ধ্বংস হতেই হবে, অথবা টোবির এই আর্থকে এতটাই দুর্বল করে দেওয়া হবে যাতে এক্সম্যানদের আর্থের সঙ্গে যখন ধাক্কা লাগবে তখন এটি যেন নিজে থেকেই এন্ড হয়ে যায়। মানে পুরো মুভি জুড়ে এক্সম্যানদের মোটিভ এটাই থাকবে যে সামনে যে আর্থই আসুক না কেন সেটিকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে। এতে কোনো পার্থক্য পড়ে না যে সেখানে হিরো আছে নাকি ভিলেন। বেঁচে থাকার জন্য যদি পিঁপড়ের উপরেও পা রাখতে হয় সেটাও মেনে নেওয়া হবে। তো কোনো নতুন ক্যারেক্টার বা নতুন ইউনিভার্স দেখানোর চেয়ে পুরনো নস্টালজিক ক্যারেক্টার ও তাদের ইউনিভার্সকে দেখানোর এই বিষয়টিই মূলত ডুমসডেকে ইনফিনিটি ওয়ার থেকে আলাদা করে দেয়। ইনফিনিটি ওয়ারে ক্যারেক্টারগুলো প্রথমবারের মতো একে অপরের সঙ্গে দেখা করছিল, এদিকে ডুমসডেতেও এমনটাই হবে, কিন্তু এই ক্যারেক্টারগুলো এখন মাল্টিভার্সাল লেভেলে অবস্থান করছে। প্লাস আমরা এই ওল্ড ক্যারেক্টার্সদের সাথে অলরেডি কানেক্টেড। দ্বিতীয় বিষয়টি হলো যে মুভির শুরু থেকেই আমাদের দেখানো হবে সুপার হিরোদের লাইফ বিপদের মধ্যে রয়েছে এবং এমন কিছু ঝুঁকির মধ্যে আছে যেটাকে বাঁচানোর জন্য হিরোরা স্যাক্রিফাইস পর্যন্ত করতে পারে। একটু ইনফিনিটি ওয়ারের ওপেনিং সিন মনে করে দেখি। লোকি, থর এবং হাল্ক এরা প্রথমে থ্যানোসের মুখোমুখি হয়েছিল, আর থ্যানোস খুব ইজিলি সবাইকে হারিয়ে দেয়। সবার আগে সে হাল্ককে পিটিয়ে দেয়, তারপর সে থরকেও পাওয়ার স্টোন ইউজ করে প্রায় মেরেই ফেলতে নিয়েছিল, আর লোকিকে তো সে মেরেই ফেলেছিল। সাথে হেমডালেরও ডেথ। পাওয়ার স্টোন থ্যানোসের কাছে আগেই ছিল, তাই সেই ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল বিইং তো হয়ে গিয়েছিল, আর তারপর আরও একটি স্টোন রিটেইন করা এই বিষয়টি থ্যানোসকে আরও পাওয়ারফুল করে তোলে। অন্যদিকে থ্যানোসের এইম কি সেটা গার্ডিয়ান্সরাও জেনে যায়, আর হাল্ক ডক্টর স্ট্রেঞ্জ অ্যান্ড টনিকেও বলে দেয় যে থ্যানোস ইনফিনিটি স্টোনসের সাহায্যে পুরো ইউনিভার্সের হাফ পপুলেশনকে শেষ করতে চায়। তারপর গল্প শুরু হয়, আমরা অনেক জোকস শুনি, অ্যাকশনও দেখি, কিন্তু আমাদের ভেতরে এই ভয়টা থেকেই যায় যে হিরোরাও যে কোনো সময় হেরে যেতে পারে, এবং শেষ পর্যন্ত সেটাই হয়, হিরোরা হেরে যায়। থ্যানোস স্ন্যাপ করে এবং অর্ধেক অ্যাভেঞ্জার্সও উধাও হয়ে যায়। আজও আমার সেই আনইজিনেস অ্যান্ড শক ফিলিংসের কথা মনে আছে যে আমি কিভাবে সেই ফিলিংস নিয়ে থিয়েটার থেকে বের হয়েছিলাম এবং কিভাবে বাড়ি পৌঁছেছিলাম। আর হ্যাঁ, যখন মুভিটি শেষ হয়েছিল তখনও আমার মনে হচ্ছিল যে এখনও হয়তো কিছু বাকি আছে এবং এখনও সব কিছু আবার ঠিক হয়ে যেতে পারে। কিন্তু প্রথমবার আমরা এই অনুভূতির অভিজ্ঞতা লাভ করেছিলাম, আর ডুমসডেতেও আমাদের ঠিক এমনই কিছু ফিল দেওয়া হবে। এরপর ছিল এন্ড গেম, তাই জানা ছিল যে ক্যারেক্টারগুলো ফিরে আসবে, কিন্তু কারা কারা ফিরে আসবে সেটা জানা ছিল না। স্পাইডারম্যানের পরবর্তী মুভি আগেই অ্যানাউন্সড হয়েছিল, তাই এটা একরকম নিশ্চিত ছিল যে স্পাইডারম্যান তো ফিরে আসছেই, কিন্তু গার্ডিয়ান্স, ব্ল্যাক প্যান্থার, ডক্টর স্ট্রেঞ্জ এদের ব্যাপারে কিছুই নিশ্চিতভাবে বলা যেত না। তবে এখন সিচুয়েশন বদলে গেছে, আর আমাদের মতো কত শত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ডেইলি নিউ লিক্স নিয়ে চলে আসে, তাই এখন কোনো চরিত্রের চলে যাওয়া বা ফিরে আসা আগের মতো আর ততটা ইম্প্যাক্ট ফেলে না যেমনটা ইনফিনিটি ওয়ারের সময় হতো। আর হ্যাঁ, এই বিষয়টা এড়ানোর জন্যই আগে মার্ভেল যেখানে 3-4 বছরের প্ল্যান আগেই অ্যানাউন্সড করে দিত, এখন তারা সেটা অনেক কমিয়ে দিয়েছে। তাই এটাও ধরে নাও যে এই বছরের কমিকন শুধুমাত্র সিক্রেট ওয়ার্স পর্যন্তই লিমিটেড থাকবে। এরপর যা কিছু ঘটবে সেটা হয়তো আমরা আগামী বছর অথবা তারও পরের বছর জানতে পারবো। যাই হোক, ভালো বিষয় হলো ইনফিনিটি ওয়ার ছিল কেবল একটি ইউনিভার্সের স্টোরি, কিন্তু ডুমসডে পুরো মাল্টিভার্সের স্টোরি। সেখানে থ্যানোস ইনফিনিটি স্টোনের মাধ্যমে কসমিক ব্যালেন্স প্রতিষ্ঠা করতে চেয়েছিল, আর ডক্টর ডুম টাইমলাইন এবং ইনকারশনের মাধ্যমে সেটা করবে। অন্যদিকে ইনফিনিটি ওয়ারে যেমন সুপার হিরোদের আলাদা আলাদা টিম ছিল, এখানে ডুমসডেতে প্রতিটি ইউনিভার্সের আলাদা আলাদা সুপার হিরো থাকবে। এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর, অ্যাভেঞ্জার্স, স্পাইডারম্যান এরা সবাই নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে টিম ক্রিয়েট করে নেবে। মাল্টিভার্স ইজ ইন ডেঞ্জার এবং ক্রাইসিস অলরেডি শুরু হয়ে গেছে, যার রিজন ডক্টর ডুম, আবার এর কিউরও ডক্টর ডুমি।
ফার্স্ট অ্যাক্টে ডক্টর ডুমকে সুপার হিরোদের সঙ্গে কাজ করতে দেখা যাবে এবং সে অনেকটাই মাসিয়া হিসেবে মনে হবে। দেন সেকেন্ড অ্যাক্টে ডক্টর ডুম সেই সব কিছু পেয়ে যাবে যা সে চেয়েছিল। লিক অনুযায়ী বলা হচ্ছে যে সেকেন্ড অ্যাক্টে সুপার হিরোরা হেরে যাবে এবং তারা নিজেদের ইউনিভার্সে ফিরে যাবে। আর ডক্টর ডুম পৌঁছে যাবে ল্যাটভেরিয়াতে এবং সেখানে সে ক্রিয়েট করবে ব্যাটেল ওয়ার্ল্ড, যেটাকে থামানোর জন্য থার্ড অ্যাক্টে শুরু হবে একটি ব্যাটেল যেখানে আবারও সুপার হিরোরা হারবে। আর হ্যাঁ, এখানে ইনফিনিটি ওয়ার এবং ডুমসডের মধ্যে একটি বিশেষ পার্থক্য রয়েছে যে ইনফিনিটি ওয়ারে চরিত্রের সংখ্যা কম ছিল, মানে আমরা মাত্র দুজন ভিলেন দেখেছিলাম, রেড স্কাল অ্যান্ড থ্যানোস, আর ছিল শুধুমাত্র আমাদের আর্থ 616-এর অ্যাভেঞ্জার্স। কিন্তু এখানে ডুমসডেতে চরিত্রের অভাব নেই, এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর, অ্যাভেঞ্জার্স এবং তাদের বিভিন্ন ভ্যারিয়েন্টস তো থাকবেই, সাথে ডক্টর ডুমের একটি ইভিল টিমও থাকবে। এখন এই টিম কি ভিলেনদের নিয়ে ফর্ম হবে, নাকি ডার্ক অ্যাভেঞ্জার্স, নাকি এমন অ্যাভেঞ্জার্স যারা ভিলেনে পরিণত হয়েছে, এই বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বাট ইট ইজ সার্টেন দ্যাট ডক্টর ডুম উইল হ্যাভ হিজ অন এভিল টিম। যেমন আমরা থ্যানোসকে ব্ল্যাক অর্ডার এবং তার আর্মির সঙ্গে দেখেছিলাম, তেমনই ডক্টর ডুমের সঙ্গে তার ইভিল টিম এবং ডুম বটস থাকবেই। আমার মতে যেমন হিরোরা মাল্টিভার্সকে বাঁচানোর জন্য একে অপরের সঙ্গে কাজ করছে, তেমনি ভিলেনদেরও একে অপরের সঙ্গে কাজ করতে দেখানো উচিত। এখন সেটা মাস্টার্স অফ ইভিল হোক কিংবা ক্যাবাল, কিন্তু একটি ভিলেন সুপার টিম তো থাকা উচিতই। ব্ল্যাক অর্ডারের কতজন সদস্যের নাম তোমার মনে আছে? আমার মনে হয় 1 বা 2 জন। কিন্তু যদি ডক্টর ডুমের দলে ইভিল ক্যাপ্টেন আমেরিকা, ইভিল হাল্ক, ইভিল স্পাইডারম্যান অথবা অন্যান্য চরিত্র থাকে, তাহলে হয়তো আমরা এটাকে আগামী 10 বছর পর্যন্ত ভুলতে পারবো না। বাস্তবে প্ল্যান এটা ছিল, নেক্সট অ্যাভেঞ্জার্সের জন্য নিউ অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর অ্যান্ড ইয়াং অ্যাভেঞ্জার্স একটি নতুন মুখ হয়ে উঠবে। কিন্তু এই গল্পগুলো খুবই খারাপভাবে ফ্লপ হয়েছে, আর যখন এই ক্যারেক্টারগুলো সঠিক লিড দিতে পারছে না, তাই তাদের গল্পগুলোরও আপাতত কোনো মিনিং নেই। তাই এই ডুমসডে ইভেন্টটিকে পাস্টের এন্ড গেমের সাথে কানেক্ট করা হয়েছে। বাস্তবে এন্ড গেমের পরে যতগুলো ইভেন্ট ঘটেছে সেগুলো সেভাবে হওয়ার কথা ছিল না যেভাবে হয়েছে, এগুলো সবই নেক্সাস ইভেন্ট। আর এটাকে উল্টে দেওয়ার জন্য আমাদের সেই পয়েন্ট থেকেই শুরু করতে হবে যেখান থেকে এই সমস্ত বিষয় শুরু হয়েছিল। ডুমসডের ক্লক টাইমারে আমরা এই বিষয়টাও দেখতে পাই যে এন্ড গেমে যেখানে যেখানে এই ইভেন্ট ঘটেছিল সেগুলোর সঙ্গে ডুমসডের কোনো না কোনো কানেকশন তো অবশ্যই রয়েছে। আর যদি ক্যারেক্টারগুলো ডেথ নিয়ে বলি, তাহলে এবারের ডেথ সিনসগুলো এমন হওয়া উচিত যেটাকে টাইম ট্রাভেল করেও রিভার্স করা পসিবল হবে না। এখন আমাদের কাছে এমন কিছু চরিত্র রয়েছে যারা টাইম ট্রাভেল করতে পারে এবং যে কোনো পয়েন্ট অফ টাইমে ট্রাভেল করতে পারে, কিন্তু এমন একটি সিস্টেম দেখানো উচিত যাতে এটা করা ইম্পসিবল হয়ে যাবে। আর এর অ্যান্সার আমি আগেও দিয়েছিলাম যে ইনকারশন এমন একটি সাবজেক্ট যেখানে এমসিইউ ওয়াইজ পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই 3টি টাইম জোনে আর্থ একসঙ্গে ইনকারশনের প্রভাব ভোগ করবে। মানে যদি এই মুহূর্তে প্রেজেন্ট টাইমে ইনকারশন ঘটে এবং তা থেকে বাঁচার জন্য তুমি পাস্টে গিয়ে লুকাও, তাহলে সেখানেও ইনকারশন হবে। এখন সেই পাস্ট যদি তোমার 5 বছর, 50 বছর, 5000 বছর অথবা 5 লাখ বছর আগেও হয়, তবুও দুটি আর্থের মধ্যে একটি আর্থকে ধ্বংস হতেই হবে। আর যদি তারা টাইম ট্রাভেল করে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার অথবা অন্য কোথাও যেতে চায়, তাহলেও সেই সময়ে সেই আর্থে ইনকারশন ঘটতেই থাকবে। আর তখন পাস্ট কিংবা ফিউচার সুপার হিরোদের মধ্যে, আরে ফিউচার বলে তো কিছু থাকবেই না, তো পাস্ট নিয়েই বলি, যদি তারা তোমাকে হেল্প করতে অ্যাগ্রিড হয়, তাহলে তারা নিজেদের আর্থকেই লস করে ফেলবে। আর এমন অবস্থায় যখন প্রেজেন্টে ইনকারশন ঘটছে, তখন এই সুপার হিরোদের সাহায্য করবে কে? তাই টাইম ট্রাভেলের মাধ্যমে সুপার হিরোদের আনা নেওয়া কঠিন হয়ে যাবে শুধু একটি চরিত্রকে বাদ দিলে। এবার এই সিনটা একবার ইমেজিরি করে দেখো যে থার্ড অ্যাক্টে ডক্টর ডুমের সঙ্গে তার ডুম বটস রয়েছে, আর যে গোপন চরিত্রের কথা বলছি সে হলো আমাদের আয়রন ম্যান, সাথে তার কাছে রয়েছে আলট্রনও এবং তার সঙ্গে আছে আলট্রন বটসও। একবার ভিজুয়ালাইজেশন করে দেখো যে আরডিজে আয়রন ম্যান ভার্সেস আরডিজে ডক্টর ডুম, এই রেয়ার ফাইট দেখে আমাদের ফ্যান্সদের পুরো পয়সাই ওসুল হয়ে যাবে। আর অ্যাভেঞ্জার্স ডুমসডে, ইনফিনিটি ওয়ার এবং এন্ড গেমের অনেক প্রশ্নেরও সমাধান করবে। প্রথমত, টনি যে স্ন্যাপ করেছিল সেটা কি সত্যিই হওয়া উচিত ছিল? কারণ আমার মনে হয় সেক্রেট টাইমলাইনে হি হু রিমেন্স কখনোই এটা চাইতো না যে হাফ অফ পপুলেশন অ্যাগেইন সেক্রেট টাইমলাইনে ফিরে আসুক। পারহ্যাপস এইখানে সেক্রেট টাইমলাইনে আর্থ 616-এর নীতিই ছিল যে থ্যানোস জিতে যাক আর সুপার হিরোরা সেভাবেই বেঁচে থাকুক যেভাবে তারা বেঁচে ছিল, মানুষরা আর ফিরে না আসুক, সুপার হিরোদের বিশাল সুনামিও যেন দেখা না যায়। আর পরবর্তীতে যদি কোনো নেক্সাস ইভেন্ট ঘটতো, তাহলে ইউনিভার্সের অর্ধেক জনসংখ্যাকে টিভিএ সামলে নিত। থ্যানোসও এই পথেই চলছিল, সে প্রতিটি প্ল্যানেটে গিয়ে কসমিক ব্যালেন্সের নামে অর্ধেক পপুলেশন মুছে দিচ্ছিল। কিন্তু টনির স্ন্যাপ করা আর ডক্টর স্ট্রেঞ্জের দেখা সেই অনলি ওয়ান পসিবিলিটি যেখানে তারা থ্যানোসকে হারাতে পারে, এই সবই সেক্রেট টাইমলাইনে ঘটতে যাওয়া নেক্সাস ইভেন্ট এবং হি হু রিমেন্সের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। যাই হোক,
সব ডিসজয়েন্টেড পার্টসকে তুমি যেভাবেই চাইবে সেভাবেই কানেক্ট করতে পারবে। আসলে আমরা ফ্যান্সরা চাইলে অসাধারণভাবে স্টোরিটা লিখতে পারি, কিন্তু সেটা আমাদের কাজ না। আপাতত এই দায়িত্ব রুসো ব্রাদার্সের উপরেই ছেড়ে দিই। আমাদের কাছে শুধুমাত্র মুভি রিলিজ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা, আর যখন ফাইনালি মুভি রিলিজ হবে তখন এক বালতি পপকর্ন হাতে নিয়ে আরামে স্ক্রিনের সামনে বসে মুভিটাকে এনজয় করা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর সাবস্ক্রাইব তো মাস্ট। তোমার কাছে যদি কোনো অসাধারণ থিওরি থাকে চাইলে সেটি সরাসরি আমাকে মেসেজ করতে পারো। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে। কথা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোর্সড।